দীনবন্ধুবাবু তার ভাব দেখে বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো? আপনাকে বড্ড বিচলিত দেখছি। কিশোর, তুমি কিছু জানো? কিশোর বলল, আজ্ঞে কিছু বোঝা যাচ্ছে না, বোধহয় ওনার শরীরটা খারাপ হয়েছে। দীনবন্ধু বললেন, তাই নাকি? কিন্তু তাহলে এরকমভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবার প্রয়োজন কি? তা তো বুঝতে পারছি না। বাড়ির ভেতরে গেলে ক্ষতি কি? বিনয়বাবু একবার এর মুখ একবার ওর মুখ দেখে শেষে বললেন, দীনবন্ধু, তুমি একে চেনো নাকি? দীনবন্ধু বললেন, বিলক্ষণ, কিশোরকে চিনি না। ও হলো গিয়ে আমার ছাত্র, অর্থাৎ এককালে ছাত্র ছিল, এখন কলিগ। ওর কথাই তো সেদিন আপনাকে বলেছিলাম যে আপনার নতুন পাড়াতে আমার একটা ছাত্র থাকে। ভেবেছিলাম আমি আজ আলাপ করিয়ে দেব, তা আলাপ তো হয়ে গেছে দেখছি। বিনয়বাবু হতবুদ্ধি হয়ে বললেন, আলাপ? তা হ্যাঁ, কিন্তু অনুপম যে বলল। ইতিপূর্বে বাড়ির দরজা খোলা হয়েছিল এবং সুহাসিনী পিতার হাঁক ডাকে সন্ত্রস্ত হয়ে নিচে নেমে এসেছিল। এতক্ষণ অর্ধমুক্ত দ্বারে দাঁড়িয়ে এদের কথাবার্তা শুনছিল। দীনবন্ধু তাকে দেখতে পেয়ে বললেন, এই যে সুহাসময়ী, তোমার বাবার কি হলো বলো তো? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করছেন কেন? প্রত্যুত্তরে সুহাসিনী খিলখিল করে হেসে উঠল। তারপর মুখে আঁচল গুঁজে হাসি চাপতে চাপতে বলল, আপনারা ভিতরে আসুন। ফুটপাথে দাঁড়িয়ে এমন করলে রাস্তার লোকে পাগল মনে করবে যে। আমিও তো সেই কথাই বলছি। দীনবন্ধুবাবু আগে আগে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বিনয়বাবু তার পিছনে অসংলগ্নভাবে বলতে বলতে চললেন, সবাই মিলে আমাকে বুঝিয়ে দিল অনুপমটা একটা আস্ত ইয়ে। আমি গোড়া থেকেই। কিশোর একবার একটু ইতস্তত করে ভিতরে অনুসরণ করলো। এই মেয়েটিকে সেদিনও সে দেখেছিল বটে, কিন্তু ভালো করে লক্ষ্য করেনি। আজ তার ভিতরে আসার আহ্বানের মধ্যে সেও অন্তর্ভুক্ত কিনা তা ঠিক বুঝতে না পারলেও বিনয়বাবুর অদ্ভুত ব্যবহারের আড়ালে যে একটা মজার রহস্য লুকিয়ে আছে এবং সে নিজেও যে এই রহস্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তা এই মেয়েটির উচ্ছ্বাসিত দমকা হাসি শুনে টের পেয়েছিল। তাছাড়া এই সহসা উদ্বেলিত হাসির মধ্যে এমন একটি আশ্চর্য মাদকতা ছিল যে ক্ষণকালের জন্য তাকে আবিষ্ট করে ফেলেছিল। তাই একরকম যন্ত্রচালিতের মতোই সে সকলের পিছু পিছু বারান্দা পার হয়ে ড্রয়িং রুমে গিয়ে উপস্থিত হলো। সকলে উপবিষ্ট হলে দীনবন্ধু বললেন, একটা কিছু হয়েছে, আমি ধরতে পারছি না। সুহাসময়ী, তুমি বলো তো ব্যাপারখানা কি? সুহাস মুখ টিপে হেসে বলল, বাবাকে জিজ্ঞাসা করুন না। বিনয়বাবু অত্যন্ত অনুতপ্ত হয়ে আমতা আমতা করে বললেন, আমরা ভারী ভুল করে ফেলেছি দীনবন্ধু। সেদিন রাত্রে উনি হঠাৎ। কিশোরবাবু, আমাদের অপরাধ আপনাকে মাফ করতে হবে, ভারী অন্যায় হয়ে গেছে। আমারই বোকামি, বোঝা উচিত ছিল। কিন্তু সবাই মিলে, বিশেষ অনুপম, এমন করতে লাগলো যে আমারও সন্দেহ হলো। হয়তো। বলতে বলতে লজ্জায় থেমে গেলেন। দীনবন্ধু বললেন, না, এরা খোলসা করে কিছু বলবে না দেখছি। কিশোর, তুমি বলো তো শুনি। কিশোর বলল, আমি তো কিছুই জানি না। সুহাসিনী আবার উচ্চকণ্ঠে হেসে উঠল। কিশোরের দিকে একটা পরিহাসতরল দৃষ্টি নিক্ষেপ করে বলল, উনি কি করে জানবেন, আমি বলছি শুনুন। বলে সকৌতুকে ব্যাপারটা আগাগোড়া বিবৃত করল। গল্প শুনে দীনবন্ধুবাবু হো হো করে খুব হাসতে লাগলেন। কিশোরও সে হাসিতে যোগ দিল। দীনবন্ধুবাবু কিশোরের ওপর একবার চোখ বুলিয়ে বললেন, তা গুন্ডার মতো চেহারাখানা বটে, রাত বিরেতে হঠাৎ দেখলে ডরিয়ে ওঠা বিচিত্র নয়। আরে আমি যে সেদিন সায়টিকার জন্য আসতেই পারলাম না, না হলে এসব কোনো ফ্যাসাদই হতো না। কিশোর সুহাসিনীর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, সত্যিই আপনারা সবাই আমাকে গুন্ডা ভেবেছিলেন? সুহাসিনী ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ। করুণভাবে কিশোর জিজ্ঞাসা করল, আপনিও?
সুহাসিনী বলল, হ্যাঁ আমিও। মস্ত একটা নিঃশ্বাস ফেলে কিশোর বলল, আমার কপালই খারাপ দেখছি। অপরিচিত লোক আমাকে দেখবা মাত্র যদি গুন্ডা মনে করেন, তাহলে আমার চেহারা নিশ্চিত মারাত্মক কোনো দোষ আছে। বলেই দুঃখিতভাবে নিজের হাত পায়ের দিকে দৃষ্টিপাত করল। সকলে হেসে উঠলেন। দীনবন্ধু বললেন, কিশোর, দেখছো তো বলবান হবারও অসুবিধা আছে। এ কথা আগে জানলে বোধহয় ফুটবল, হকি খেলে জিমন্যাস্টিক করে সময় অপব্যয় করতে না। কিশোর মাথা নাড়িয়ে বলল, আগে না, কখনোই করতাম না, কিন্তু এখন তো আর শোধরাবারও কোনো উপায় নেই। চিরজীবন এই ভয়াবহ শরীরটাকে বহন করে বেড়াতে হবে। এই সব হাসি তামাশার মধ্যে বিনয়বাবু আবার বেশ সুস্থ বোধ করছিলেন। তিনি বললেন, কেন, কিশোরবাবুর তো বেশ ভালো চেহারা, পুরুষোচিত চেহারা। বাঙালি ছেলের এই রকম শরীরই তো হওয়া চাই। কাঠির মতো লিকলিকে চেহারা আমি ভালোবাসি না। যারা জীবন যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে, যুদ্ধের উপযোগী স্বাস্থ্য না হলে তাদের চলবে কেন? যেমন লম্বা তেমনই চওড়া। দীনবন্ধু বললেন, সে তো ঠিক কথা, কিন্তু আমাদের দেশের বাপ মায়েদের ছেলেকে বিদ্বান করে তোলার আগ্রহ এত বেশি যে তার স্বাস্থ্যের দিকে দৃষ্টিপাত দেওয়া আর ঘটে ওঠে না। এটি বিনয়বাবুর প্রিয় প্রসঙ্গ। তিনি উদ্দীপ্ত হয়ে বললেন, তুমি যথার্থ বলেছ দীনবন্ধু। অথচ মজা এই যে শরীর ভালো রকম পুষ্টি না হলে মস্তিষ্ক কিছুতেই পুষ্টি লাভ করতে পারে না। শরীর থেকেই তো মস্তিষ্ক তার সারবস্তু আহরণ করবে। সেই শরীরে যদি পঙ্গু হয়ে রইল, তাহলে মস্তিষ্ক সার পাবে কোত্থেকে? এই কথাটা আমি বারবার প্রচার করে এসেছি। যখন কাজে ছিলুম তখন সর্বদাই করতুম যে শরীর ও বুদ্ধি দুইয়েরই সমান পুষ্টি হওয়া চাই, না হলে পরিপূর্ণ আস্ত মানুষটি তৈরি হয় না। একটিমাত্র পাল্লা বিশিষ্ট তরাজুর মতো অকর্মণ্যভাবে কেবল একদিকেই ঝুঁকে থাকে। দীনবন্ধুবাবু কিশোরের পিঠে হাত রেখে বললেন, আপনি যে সত্যি কথা প্রচার করেছেন তার উদাহরণ আপনার সামনেই হাজির রয়েছে। এই ছেলেটির বাইরেটা যেমন নিরেট এবং প্রচুর পরিমাণে দৃষ্টিগোচর, ভিতরটিও তেমনি সবল ও সুগঠিত। ক্রমশ পরিচয় পাবেন। উপার্যপরি প্রশংসায় কিশোর লজ্জিত হয়ে পড়েছিল, তাই তাড়াতাড়ি বলল, যে পরিচয় ওরা গোড়াতেই পেয়েছেন তার বেশি পরিচয়ের বাসনা বোধহয় নেই। বিনয়বাবু বললেন, না না, সে কি কথা, ভুল তো আমাদেরই হয়েছে, সেজন্য আমরাই অপরাধী হয়ে আছি। এখন তো সত্যিকার পরিচয় হয়ে গেল। এখন মাঝে মাঝে আসলে আমি বড় খুশি হব। গম্ভীর মুখে সুহাসিনীর দিকে ফিরে কিশোর জিজ্ঞাসা করল, আপনি কি বলেন? মৃদু হেসে সুহাসিনী উত্তর করল, আমিও তাই বলি। অতঃপর একথা সে কথায় আরও কিছুক্ষণ কাটবার পর সকলে উঠে পড়লেন। বাড়ি ফিরে এসে কিশোরের সম্মুখে বিমলাকে দেখে বলল, সাবধান, আমি একজন গুন্ডা। বিমলা বলল, সে কি, গুন্ডা হলে আবার কবে থেকে? কিশোর বলল, সম্প্রতি হয়েছি। তোমার কাছে টাকা কড়ি যা আছে শিগগিরই বার করো, না হলে বিপদ ঘটবে। বিমলা গম্ভীর হয়ে বলল, তা বের করছি, কিন্তু মাসের বাকি কটা দিন আমার চলবে কি করে তা বলে দাও। কিশোর হতাশ হয়ে বলল, না, তোমার কাছে আমার গুন্ডা হওয়া চলল না। গুন্ডার সঙ্গে বুঝি এমন করে কথা কয়? বিমলা বলল, তা কি করব, গুন্ডার সঙ্গে এই প্রথম পরিচয়, ক্রমশ শিখে নিতে হবে তো। কিশোর হেসে বলল, আজ ভারী মজা হয়েছে, উপরে চলো বলছি। বিমলা তা বুঝেছিল। উপরে গিয়ে কাহিনী শুনে সে রেগে উঠল। যা নয় তাই, চোর ডাকাতের মতো চেহারা, কেমন ধরা লোক ওরা, চোখে কি দেখতে পায় না? বুড়োর না হয় ছানি পড়বার বয়স হয়েছে, কিন্তু যে মেয়েটার কথা বললে, সেও কি চোখের মাথা খেয়েছে নাকি? কিশোর বলল, উফ, চোখ আছে বেশ বড় বড়। তবে? বিমলা হেসে ফেলল, না, ঠাট্টা নয়, সত্যি বলো তো ওরা কীরকম লোক? আচ্ছা, মেয়েটার বয়স কত হবে বলো দেখি। কিশোর বলল,
তার 17-18 হবে। বিয়ে হয়েছে? বোধ হয় না, কপালে সিঁদুর দেখলাম না। চক্ষু বিস্ফারিত করে বিমলা বলল, এত বড় আইবুড়ো মেয়ে তোমার সামনে বেরোলো? হ্যাঁ ঠাকুরপো, হিন্দু বটে তো। কিশোর বলল, কি জানি ভাই, ঠিক বুঝতে পারলাম না। তবে যেরকম ড্রয়িং রুম সাজাবার ঘটা, ব্রাহ্ম হওয়া বিচিত্র নয়। বিমলা বিজ্ঞভাবে ঘাড় নাড়িয়ে বলল, ওই ঠিক বলেছ, বেম্যই হবে। বেমরা শুনেছি কেউ কেউ এই রকম হয়, সাদা কথা বুঝতে পারে না, চোখ খুলে দেখতে পায় না, আরও কত কি। তোমার দাদা তামাশা করে বলতেন। হঠাৎ তীর্থনাথের কথা অজ্ঞাত স্বরে বিমলার মুখ দিয়ে বের হওয়াতে তাদের প্রফুল্ল রহস্যলাভ যেন হ্যাঁচকা দিয়ে দাঁড়িয়ে পড়ল। যদিও কিশোর মনে মনে জানত যে দিবারাত্রির মধ্যে অন্তত 20 ঘন্টা স্বামীর কথা চিন্তা সকল কাজকর্মের অন্তরালে বিমলার মনকে আচ্ছন্ন করে রাখে, তবু কলকাতায় এসে অবধি সে ইঙ্গিতেও কখনো স্বামীর প্রসঙ্গ উত্থাপন করেনি। স্বামীর কথা সে আলোচনা করতে চায় না, একান্ত নিজস্ব করেই রাখতে চায়। তা কিশোর বুঝেছিল, তাই সেও কখনো তীর্থনাথের কথা তোলেনি। কিন্তু আজ সকল আলোচনার ঊর্ধ্বস্থিত এই অন্তরতম কথাটি যেন বিমলার মুখ দিয়ে অতর্কিতে বের হয়ে পড়ল। তখন কিশোর যেন বিস্ময়ে ব্যথায় চমকে উঠল। বিমলা ম্লান মুখে জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। কিশোর বিষণ্ণভাবে কিছুক্ষণ বসে থেকে শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, ভাত দেবে চলো বৌদি, খিদে পাচ্ছে। সে রাত্রে তাদের মধ্যে আর কোনো কথা হলো না। পরদিন কলেজ থেকে ফেরবার পর জলযোগ করতে বসে কিশোর বলল, ওরা ব্রাহ্ম নয়, হিন্দু। বিমলা বলল, কারা? ও, পাশের বাড়ির কথা বলছো? তা এরই মধ্যে খবর পেলে কোথা থেকে? দীনবন্ধুবাবু বলেছেন বুঝি? এক টুকরো লুচি মুখে পুরে কিশোর বলল, অল্প হেসে বিমলা জিজ্ঞাসা করল, তা আর কি কি খবর নিলে? শুধু হিন্দু হলে চলবে তো? কিশোর লুচি চিবোতে চিবোতে বলল, জাত বামুন, মুখুজ্জে। বিমলা হেসে বলল, যাক, তবে তো সবই ভালো। এখন আমি গিয়ে একবার দেখে শুনে এলেই হলো। সস্নিগ্ধভাবে বিমলার মুখখানা নিরীক্ষণ করে কিশোর বলল, তার মানে কি হলো? বিমলা বলল, ওই দেখো, চোরের মন বোঁচকার দিকে। মানে আবার কি হবে? নতুন প্রতিবেশী এসেছেন, সেদিন অত ভদ্রতা করলেন, ওদের বাড়ি গিয়ে ভাবসাব আলাপ আলোচনা করতে হবে না? সেই কথাই তো বলছি, একদিন গিয়ে দেখাশোনা করে আসবো। কৈফিয়ত খুব জোরালো শোনাচ্ছে না? কথার মধ্যে কি একটা ইশারা ছিল, এবার সেটা সামলে নিলে। কিছু সামলে নিইনি, তোমার মনে সন্দেহ, তাই ও কথা ভাবছ। তোমার মনে সন্দেহের নামগন্ধও নেই। না, তুমি আমার লক্ষণ দেওর, তোমাকে কি সন্দেহ করতে পারি? বলে সস্নেহে কৌতুক তরল দৃষ্টিতে তার মুখের দিকে তাকালো। কিশোর আহারে মন দিল। দু একটা অন্য কথার পর বিমলা জিজ্ঞাসা করল, তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে হচ্ছে, আচ্ছা ঠাকুরপো, মেয়েটি দেখতে কেমন? এবার কিশোরের পালা। সে বলল, কোন মেয়েটি? কোন মেয়েটি আবার? পাশের বাড়ির মেয়েটি। ও, কিশোর বিবেচনা করে বলল, কালো। কার মতো গায়ের রং হবে? আমার মতো? বললাম না কালো। তুমি কি কালো? আচ্ছা, তবে আমার ঝির মতো? না, অতটা না, এই ধরো আমার ওপর আরও 2 পোঁচ। বিমলা বিচারকের মতো মুখ করে বলল, তাহলে কালো বলা চলে না, শ্যামবর্ণ। বেশ, তবে শ্যামবর্ণই। উজ্জ্বল শ্যামবর্ণও হতে পারে। তা পারে, আশ্চর্য নয়। আচ্ছা, আর মুখ চোখ গড়ন? কিশোর যেন চিন্তা করতে করতে বলল, মুখ চোখ আছে, আর গড়ন যতদূর মনে পড়ছে। না, ঠাট্টা নয়, সত্যি বলো, মুখ চোখ ভালো নয়? কিশোর একটু গম্ভীর হয়ে বলল, কি জানি বৌদি,
আমি অত ভালো করে দেখিনি। বিমলা বলল, তুমি বড় লাজুক ঠাকুরপো, ভালো করে মুখের পানে তাকাতেও পারোনি বুঝি? কিশোর তাড়াতাড়ি বলল, না না, তাকাবো না কেন, দেখতে মন্দ নয়, চলনসই। কিন্তু বৌদি, পরের বাড়ির মেয়ের সম্বন্ধে এসব আলোচনা করা কি উচিত? তোমার সম্বন্ধে যদি কেউ এভাবে আলোচনা করতো, আমার কিন্তু একটুও ভালো লাগতো না। আমরা মুখ্য মেয়ে মানুষ অমন আলোচনা করে থাকি, তাহলে মেয়েটা চলনসই। অনিচ্ছা ভরে কিশোর বলল, হ্যাঁ। বিমলা ঠিক করে হেসে ফেলে বলল, ঠাকুরপো, আজ মেয়েটিকে আমি দেখেছি। আমার ঘরের গলির দিকের জানালা দিয়ে ওর শোবার ঘর দেখা যায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে কিশোর বলল, তবে আমাকে এত জেরা করলে কেন? দেখছিলুম সত্যি কথা বলো কি না। আশ্চর্য হয়ে কিশোর বলল, সত্যি কথা বলবো না কেন? কি জানি, যদি লুকাও। তোমার মনের কথাটা কি বলো তো বৌদি। বিমলা বলল, আমার মনের কথা আবার কি? তোমার মনের কথাই জানতে চেয়েছিলাম। আমার মনের কথা হচ্ছে এই যে, একটা ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু তার নাক, মুখ, চোখ, রং, গড়ন কেমন, এ নিয়ে আমি মনে মনেও কখনো আলোচনা করিনি। মনে মনে হেসে বিমলা বলল, তা তো দেখতেই পাচ্ছি, না হলে আর চলনসই বলতে না। রং ময়লা হোক, কিন্তু মেয়েটি সত্যিই সুন্দরী ঠাকুরপো। মহাভারত পড়েছ তো? স্বয়ংবর সভা মনে আছে? যে বিন্ধিবে লোভিবে সে কৃষ্ণা গুণবতী। ওকে একবার দেখেই মনে হলো ও সেই কৃষ্ণা গুণবতী, যার জন্য আর্যবর্তের রাজারা সব উন্মত্ত হয়ে উঠেছিলেন। সেও কালো ছিল ঠাকুরপো। কিশোর কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে উপরে উঠে গেল। ভ্রমণ উপযোগী জামা কাপড় পরে নেমে আসতেই বিমলা বলল, এই নাও, পান ধরো। আর মুখ গোমড়া করে থাকতে হবে না। মেয়ে মানুষের সম্বন্ধে এমন জিজ্ঞাসা করে, এতে দোষ হয় না। নাও, এবার হাসো তো দেখি। কিশোর হেসে ফেলল, না বৌদি, এ ভারী অন্যায়। আচ্ছা আচ্ছা, অন্যায়, কিন্তু তুমি এবার থেকে আমার কাছে সত্যি কথা বলো, লুকিও না, বলে হাসতে হাসতে কলঘরের দিকে চলে গেল। দিন ৮-১০ পরের কথা। হঠাৎ গুমোট গরম শেষ হয়ে বর্ষা নেমেছে। কদিন ধরে মেঘগুলো আকাশের চারপাশে ঘুরে জটলা পাকিয়ে ষড়যন্ত্র করছিল। আজ দ্বীপ্রহরে সকলে একজোট হয়ে প্রবল বেগে বর্ষণ শুরু করে দিল। সেই সঙ্গে ঠান্ডা বাতাস দিয়ে শহরের তাপক্লিষ্ট অর্ধসিদ্ধ মানুষগুলোর অঙ্গে যেন অমৃত সিন্ধন করে দিতে লাগলো। কিশোর ভিজতে ভিজতে কলেজ থেকে বাড়ি ফিরল। বিমলা জানতো যে ছাতা নিয়ে যায়নি, তাই আগের থেকে জামা কাপড়, তোয়ালে ইত্যাদি ঠিক করে রেখেছিল। সে বলল, খুব ভিজেছ তো, নাও এবার তাড়াতাড়ি এগুলো ছেড়ে তোয়ালে দিয়ে গা মোছো। ছাতা নিয়ে বেরোলে বুঝি কোট প্যান্টুলুনের অপমান হয়? ভিজে জুতো মোজা খুলতে খুলতে অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে কিশোর বলল, আজ খুব ভিজেছি, কিন্তু আশা মেটেনি। খালি গায়ে বৃষ্টিতে ভিজতে না পারলে আরাম হয় না। বলে কোট ও কামিজ খুলে মাটিতে ফেলল। বিমলা বলল, আচ্ছা, আর একদিন ভিজো। এখন আগে শুকনো তোয়ালে দিয়ে গা মাথা মুছে ফেলো তো, আমি এখনই তোমার খাবার নিয়ে আসছি। খালি গায়ে প্যান্টুলুন পরে কিশোর হঠাৎ লাফিয়ে উঠে বলল, বৌদি চলো, দুজনে তেতলার ছাদে উঠে ভিজে আসি। বিমলা বলল, আবার ভিজবে? এই না সারাটা পথ ভিজে এসেছ। না না, আর ভিজলে অসুখ করবে। কিশোর আবদার করে বলল, লক্ষ্মীটি বৌদি, একবার চলো, বেশি নয়, 5 মিনিট। প্রথম বর্ষা নেমেছে, আজ ভিজলে কি অসুখ করে? অন্তত আমার করবে না। ভিজতে ভারী ইচ্ছে করছে বৌদি, চলো। বিমলার চক্ষু দিয়ে সস্নেহী কৌতুক ঝরে পড়তে লাগলো। সে বলল, কি ছেলে মানুষই বলো তো, তুমি কি স্কুলের ছেলে যে ক্লাস পালিয়ে জলে ভিজতে যাবে? বৌদি চলো,
কিন্তু আমার যদি ভিজে চুলে থেকে অসুখ করে? না, করবে না। বলেই মহানন্দে হাত ধরে টানতে টানতে বিমলাকে উপরে খোলা ছাদে সে নিয়ে চলল। খালি গা, খালি পা, কেবল প্যান্টুলুন পরা কিশোর বিমলাকে টেনে মুক্ত ছাদের বৃষ্টির ধারার মধ্যে পদার্পণ করে উল্লাসে উচ্চকণ্ঠে আরম্ভ করল। ওই আসে ওই অতি ভৈরব সরসে, জল সিঞ্চিত ক্ষতি সৌরভ রভসে, ঘন গৌরবে নবযৌবনা। হঠাৎ কিশোর থেমে গেল। থামলে যে বলেই কিশোরের অস্ত দৃষ্টি অনুসরণ করে বিমলা দেখল গলির অপর পাড়ের আরেকটি বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে শ্যামশ্রীমতী বর্ষার মতোই আর একটি নবযৌবনা তরুণী চুল খুলে দিয়ে ঊর্ধ্বমুখী হয়ে যেন এই নব বাড়িধারার সর্বাঙ্গ দিয়ে গ্রহণ করছে।